ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো? আজকের আমাদের পৃথিবীর যে অংশ, আমাদের পৃথিবী ভূগোল বইয়ের পাঠ একক দেখো, পৃথিবীর পরিক্রমণ থেকে আজকের একটুখানি পড়াচ্ছি। প্রথম অংশ। এই প্রথম অংশে আমরা কিছু কিছু জিনিস আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবে। অল্প সময়ের মধ্যে অনেক কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তো মন দিয়ে একটু শোনো। আচ্ছা বলো তো, আমাদের এই পৃথিবী কোথাও কি আটকে আছে, নাকি মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে? তাহলে এই প্রশ্নটা খুঁজতে গিয়ে আমাদের অনেক কিছু ভাবতে হয়। যদি বলি যে পৃথিবীটা মহাশূন্যে ভাসমান অবস্থায় আছে, তাহলে ভাবতে কেমন একটা লাগে, তাই না? তাহলে এই পৃথিবীটা যে মহাশূন্যে ভেসে আছে, শুধু পৃথিবী নয়, আমাদের এই সৌর জগতের মাঝখানে আছে সূর্য। আমরা জানি সূর্য স্থির, আর সেই সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহগুলো প্রদক্ষিণ করছে, উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। ঠিক একইভাবে আমাদের পৃথিবীও প্রদক্ষিণ করছে। তাহলে কেন প্রদক্ষিণ করছে? প্রদক্ষিণ করার কারণ কি? না, তার প্রধান কারণ হলো মহাকর্ষ। স্যার আইজাক নিউটন বলেছিলেন যে মহাকর্ষ কি, মহাকর্ষ কাকে বলে, আকর্ষণ কি, কেন একটি বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, কোন অদৃশ্য শক্তির জন্য। তাহলে সেই অদৃশ্য শক্তিই হচ্ছে অভিকর্ষ এবং মহাকর্ষ। মহাকর্ষ হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন বস্তু, বড় একটি বস্তু আর একটি বস্তুকে আকর্ষণ করছে, যে অদৃশ্য শক্তি দ্বারা আকর্ষণ করে রাখছে, তাকেই বলা হচ্ছে মহাকর্ষ। ঠিক একইভাবে আমাদের এই যে সূর্য আমাদের অন্যান্য গ্রহগুলোকে তার দিকে টেনে রাখছে, আর পৃথিবীর ও অন্যান্য গ্রহগুলো ঠিক একইভাবে সূর্যকে আকর্ষণ করছে। তাহলে এই যে পরস্পরের মধ্যে আকর্ষণ, একেই বলা হচ্ছে মহাকর্ষ। আর এই মহাকর্ষ বলের জন্যই কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, তো আমাদের পৃথিবী প্রদক্ষিণ করছে, তাহলে এটাই হচ্ছে মহাকর্ষ। এখন এই মহাকর্ষ এবং এই যে পৃথিবীর যে আকর্ষণ তাকে বলা হচ্ছে অভিকর্ষজ বল। এই অভিকর্ষজ বল, যার জন্য কিন্তু আমরা পৃথিবীর বুকে চিটিয়ে আছি, পৃথিবী পৃষ্ঠে আমরা চিটিয়ে আছি। না হলে কিন্তু আমরা মহাশূন্যে ছিটকে বিলীন হয়ে যেতাম, কোথায় হারিয়ে যেতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। বা এই পৃথিবীতে কোনো প্রাণেরই সঞ্চার হতো না, পৃথিবীর কোনো বস্তু আলগাভাবে থাকতে পারতো না, যদি পৃথিবীর আকর্ষণ টান না থাকতো। তাহলে এই পৃথিবীর যে আকর্ষণ টান, তাহলে পৃথিবীর আকর্ষণ টানটা থেকে কি আমাদের মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? হ্যাঁ, আছে। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, ঠিক একইভাবেও কিন্তু আজকের মানুষ চাঁদে, অন্যান্য গ্রহে যেমন মঙ্গল গ্রহে রকেট পাঠাচ্ছে। তাহলে এই রকেটকে যেতে হলে কি করতে হবে? না, আমাদের পৃথিবীর যে আকর্ষণ, সেই আকর্ষণকে ছাড়িয়ে যেতে হবে। তাহলে সেই আকর্ষণকে ছাড়িয়ে যাওয়ার মাত্রা কত, বা তার কত গতিবেগ হলে ছেড়ে যেতে পারে? যদি আমরা একটা ঢিলকে উপরের দিকে ছুঁড়ে দিই, দেখবো সেই ঢিলটা কিছুক্ষণ বাদে কিন্তু পুনরায় এই পৃথিবী পৃষ্ঠে ফিরে আসছে। কিন্তু একটা রকেটকে উৎক্ষেপণ করলে তাহলে দেখা যাচ্ছে সেই রকেট কিন্তু আমাদের এই পৃথিবী পৃষ্ঠ ছাড়িয়ে মহাশূন্যে পাড়ি দিচ্ছে। তাহলে কেন, কোন কারণের জন্য? কারণটা হচ্ছে গতিবেগ। তাহলে যদি দেখা যায় যে কোনো রকেটকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে নিক্ষেপ করি, তাহলে সেই নিক্ষেপের গতিবেগ যদি হয় 11.2 কিমি প্রতি সেকেন্ড, অর্থাৎ কোনো যানের কোনো যন্ত্রের গতিবেগ যদি 11 কিলোমিটার প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে, ভেবে দেখো কি অসীম ক্ষমতা গতিসম্পন্ন। 1 সেকেন্ডে যদি 11.2 কিলোমিটারের বেশি যেতে পারে, এটা হচ্ছে ন্যূনতম বেগ, এর বেশি হতে হবে। তাহলে এই গতিবেগ অথবা এর বেশি হতে হবে। এই গতিবেগে যদি মহাশূন্যের দিকে কোনো জিনিসকে যদি ছুঁড়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে কি না, সেই গতিবেগে চলতে থাকলে পৃথিবীর আকর্ষণ বলকে ছাড়িয়ে সে মহাশূন্যে পাড়ি দিতে পারে। তো এই গতিবেগকে বলা হচ্ছে মুক্তিবেগ। এই গতিবেগকে কি বলা হচ্ছে? মুক্তিবেগ, বা একে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি।
মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি। এখন এই মুক্তিবেগের সাহায্যে কিন্তু বিভিন্ন ধরনের যে চন্দ্রযান, মঙ্গলযান এই পৃথিবীর বুক থেকে, পৃথিবীর মাটি থেকে পাড়ি দিচ্ছে মহাশূন্যে উড়ে যাচ্ছে, নাহলে কিন্তু এই গতিবেগের কম হলে কিন্তু যেতে পারতো না। যাই হোক, তাহলে এই অংশ আমরা পড়লাম মুক্তিবেগ। এখন আমরা এই পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, যে অভিকর্ষজ এবং মহাকর্ষ বলের জন্য পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, সেই সূর্যের চারিদিকে আমরা জানি যে এই প্রদক্ষিণের যে স্থান সেটা হচ্ছে একটা উপবৃত্তাকার, এরকম একটা উপবৃত্তাকার স্থান। সেই উপবৃত্তাকার স্থানের মধ্যে মাঝখানে কি আছে না, মাঝখানে আছে সূর্য। তবে এই উপবৃত্তাকার কেমন হবে না, উপবৃত্তাকার একেবারে উপবৃত্ত নয়, এর কিছুটা ডিম্বাকৃতি হবে। অর্থাৎ মাঝখানে যে সূর্য বলছি, অ্যাকচুয়ালি মাঝখানে সূর্য নয়, কিছুটা অংশ দূরত্বটা কম থাকবে, কিছুটা অংশ দূরত্ব, এই যে দূরত্ব কম থাকবে, আর কিছুটা অংশ দূরত্বটা দেখো একটু বেশি আছে। তাহলে গড় দূরত্ব কত না, এই সূর্য থেকে যদি পৃথিবীর গড় দূরত্ব, এইখানে ধরো আমাদের পৃথিবী আছে, ধরো ঘুরতে ঘুরতে আবার এই অবস্থানে এলো, তাহলে পৃথিবী এই অবস্থানে ছিল, পৃথিবী ঘুরতে ঘুরতে এইভাবে পরিক্রমণ করতে করতে পৃথিবী আবার এই অবস্থানে এসছে, এইভাবে প্রদক্ষিণ করতে করতে এই অবস্থানে এসছে। তাহলে এটা একটা অবস্থান, এইভাবে পৃথিবী 66.5 ডিগ্রি কোণ করে প্রদক্ষিণ করছে, এইভাবে 66.5 ডিগ্রি কোণ করে প্রদক্ষিণ করছে। এখন এই পৃথিবীর যে, যদি বলি 66.5 ডিগ্রি কোণ করে এই যে অবস্থানটা, তাহলে সূর্য থেকে, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, তাহলে এটা হচ্ছে প্রথম অবস্থান, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থান। তাহলে এটা হচ্ছে প্রথম অবস্থান, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থান। তাহলে প্রথম অবস্থানে আমরা দেখছি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি, তাহলে এই দূরত্ব পরিমাণ কত না, এই দূরত্ব পরিমাণ হচ্ছে 11,20,00,000 কিমি, মানে কিলোমিটার। তাহলে এই দূরত্বটা হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। এই যে বেশি দূরত্বকে বলা হচ্ছে অপসূর অবস্থান। 15,20,00,000 কিলোমিটার হচ্ছে পৃথিবী থেকে সূর্যের সবচেয়ে বেশি দূরত্ব হয়, এই অবস্থানকে বলা হচ্ছে অপসূর অবস্থান। এবং এই অবস্থানটা কোন দিনে হয় না, এই অবস্থানটা হচ্ছে 4 জুলাই হয়। কবে হয় না, 4 জুলাই, অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ, ঠিক আছে, 4 জুলাই, 4 জুলাই, 4 জুলাই আমাদের 4 জুলাই, ঠিক আছে, 4 জুলাই। এই 4 জুলাই এই যে অবস্থান 15,20,00,000 কিলোমিটার, এটাকে বলা হচ্ছে অপসূর অবস্থান। অন্যদিকে দেখো, অন্যদিকে একটা কম দূরত্ব, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে কম দূরত্ব, এই দূরত্বকে বলা হচ্ছে অনুসূর অবস্থান। অনুসূর অবস্থান, এই অবস্থানের দূরত্ব কত না, কেবলমাত্র 14,70,00,000 কিলোমিটার, ঠিক আছে, লক্ষ কিমি। তাহলে এই অবস্থানটা কবে অবস্থান করে বা কোন দিনটিতে হয় সবচেয়ে কম দূরত্ব, এটা হচ্ছে 3রা জানুয়ারি, 3rd জানুয়ারি, ঠিক আছে, 3রা জানুয়ারি, ঠিক আছে, 3rd জানুয়ারি, 3রা জানুয়ারি অবস্থান করে। তাহলে দেখো দুটো অবস্থান আমরা পেলাম, বছরের এই দুটো অবস্থানের সবচেয়ে বেশি দূরত্ব থাকে, আবার সবচেয়ে কম দূরত্ব থাকে। তাহলে বেশি যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হচ্ছে অপসূর অবস্থান, কম দূরত্বকে বলা হচ্ছে অনুসূর অবস্থান। বেশি দূরত্বটা কবে অবস্থান করে না, এটা হচ্ছে প্রথম অবস্থান বলা হচ্ছে, দ্বিতীয় অবস্থান এখানে বলা হচ্ছে দ্বিতীয় অবস্থান। তাহলে প্রথম অবস্থান হচ্ছে সবচেয়ে বেশি 15,20,00,000 কিলোমিটার, এটাকে বলা হচ্ছে অপসূর অবস্থান। এদিকে হচ্ছে 14,70,00,000 কিলোমিটার, এটা হচ্ছে অনুসূর অবস্থান। এইভাবে যে 4 জুলাই হচ্ছে অপসূর অবস্থান, আর 3রা জানুয়ারি এটা হচ্ছে অনুসূর অবস্থান। তো এই দুটো অবস্থান, এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি যে পৃথিবী
সূর্যের এই যে চারিদিকে প্রদক্ষিণ করছে, এই প্রদক্ষিণ ধরো এই অবস্থান থেকে ঘুরে 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 সূর্য যখন আবার পুনরায় এই অবস্থানে ফিরে আসবে, এর সময়কাল কত না, এর সময়কাল হচ্ছে সময়কাল হচ্ছে 365 দিন। তাহলে দেখো পৃথিবী সূর্যের চারিদিকে এই একবার প্রদক্ষিণ করে আসতে সময় লাগছে 365 দিন। তাই এই 365 দিনকে বলা হয় সৌর বছর। ঠিক আছে, সৌর বছর। ঠিক আছে, সৌর বছর। তাহলে এই 365 দিনকে বলা হচ্ছে এক সৌর বছর বলা হচ্ছে। এবার যদি বলা হয় যে আর একটা কথা আছে যে চান্দ্রমাস কি না, চাঁদ ঠিক একইভাবে পৃথিবী যেমন সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, ঠিক অভিকর্ষজ বলের জন্য এই পৃথিবীর চারদিকেও চাঁদ প্রদক্ষিণ করছে। কে প্রদক্ষিণ করছে? চাঁদ প্রদক্ষিণ করছে। তাহলে এই যে চাঁদের একবার পৃথিবীর চারদিকে ঘুরে আসতে সময় লাগে কত না 28 দিন। তাহলে চাঁদের একবার পৃথিবীর চারিদিকে চাঁদের প্রদক্ষিণের সময়কাল কত না 28 দিন। তাহলে এই যে 28 দিন, একে কি বলা হচ্ছে না চান্দ্রমাস বলা হয়। ঠিক আছে, তাহলে একে বলা হচ্ছে চান্দ্রমাস। এই 28 দিনকে বলা হচ্ছে চান্দ্রমাস। তাহলে পৃথিবীর চারদিকে চাঁদের প্রদক্ষিণের যে সময়কাল সেটা হচ্ছে 28 দিন, সেই 28 দিনকে বলা হচ্ছে চান্দ্রমাস। এরপরে আমরা চলে যাচ্ছি একটা বিশেষ খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে অধিবর্ষ। অধিবর্ষ কি? অধিবর্ষ বা যাকে বলা হচ্ছে লিপ ইয়ার। অধিবর্ষ বা যাকে বলা হচ্ছে লিপ ইয়ার কি? তো যদি আমরা দেখি যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে যে সময়কাল আমরা এখানে বলেছি 365 দিন, যদি আমরা অ্যাকচুয়াল হিসেব করি, আমরা বলছি যে 365 দিন, কিন্তু যদি আমরা সঠিক মানে একেবারে নিখুঁতভাবে হিসেব করি সেটা কত না, সেটা হচ্ছে সাধারণত বলা হয় যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তাহলে বলা হচ্ছে যে 365 দিন একেবারে সঠিক হিসেব হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট আর হচ্ছে 46 সেকেন্ড। তাহলে এই যে সময়কালটা, অর্থাৎ আমরা পুরোপুরি 365 দিনকে ধরছি, কিন্তু তাহলে অতিরিক্ত যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, অর্থাৎ এইটা প্রায় 6 ঘন্টা। তাহলে প্রায় 6 ঘন্টা। তাহলে প্রতি বছর যদি এই 6 ঘন্টা করে থেকে যায়, তাহলে দেখো প্রতি 4 বছর অন্তর, অর্থাৎ 4 বছর বাদে এই 6 ঘন্টা নিয়ে কি হবে আমরা জানি 24 ঘন্টা একদিন মানে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় একদিন, আমরা জানি 24 ঘন্টায় একদিন হচ্ছে। তাহলে যদি 6 ঘন্টা করে প্রতি বছরে বাড়ে, তাহলে 6 ঘন্টা, তাহলে প্রতি বছর যদি 6 ঘন্টা করে বাড়ে, তাহলে 4 বছরে কত বাড়বে? তাহলে 4 × 6 সমান হচ্ছে 24 ঘন্টা। তাহলে আমরা জানি এই যে 24 ঘন্টা হয়ে যাচ্ছে একদিন। তাহলে প্রতি 4 বছর অন্তর, তাহলে 4 বছর, এই 4 বছর অন্তর কি হবে না একটা দিন করে বেড়ে যাবে। অর্থাৎ প্রতি 4 বছর অন্তর 365 দিনের জায়গায় তখন হয়ে যাবে কি না, এই যে সৌর বছর হয়ে যাবে 366 দিন। ঠিক আছে, তাহলে সৌর বছর কি হবে? সৌর বছর তখন হবে 365 + 1 সমান হচ্ছে 366 দিন। তাহলে সেই বছরের অর্থাৎ চতুর্থ 4 নম্বর যে বছরটা আসবে সেটা হচ্ছে 366 দিন। তাহলে 366 দিনে যদি সৌর বছর হয়, তাহলে সেই পার্টিকুলার সেই বছরটাকে আমরা বলবো অধিবর্ষ বা লিপ ইয়ার। কি বলবো? অধিবর্ষ বা লিপ ইয়ার। এখন কথা হচ্ছে কোন বছরটা অধিবর্ষ হচ্ছে কি করে জানবো আমরা? যদি দেখা যায় যে কোনো একটা সাল, বলা হচ্ছে কোনো একটা সাল, যেমন ধরো আমরা যদি বলি যে 2000 সাল, আবার বলি যে 2002, 2003, 2004, যাই হোক না কেন, এইভাবে পরপর যদি আমরা সালগুলো আসি, বা ধরো 2012, 2016,
2017, 18, 19, 20 যাই হোক না কেন, তাহলে এই যে সালগুলো যদি আসছে, তাহলে যদি দেখা যায় যে শতাব্দীর যে শতাব্দীর সালগুলো কেমন না, শতাব্দীর যে ইয়েগুলো আছে, বছরগুলো আছে, যেমন ধরো 2000 সাল, আবার আছে ধরো বলা হচ্ছে যে 1900 সাল, ঠিক আছে, 1900 এটা হচ্ছে শতাব্দী, 2000 একটা শতাব্দী, 1900 একটা শতাব্দী, আবার হচ্ছে 2100 এটা একটা শতাব্দী। এইভাবে যদি দেখা যায় যে এই যে শতাব্দীর সালগুলো যদি আসে, তাহলে এগুলোকে আমরা সাধারণত কত দিয়ে ভাগ করব না, 400 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 400 দিয়ে ভাগ করব। আর যদি দেখা যায় যে স্বাভাবিক শতাব্দীর সাল নয়, এমনি সাল আসছে, যেমন ধরো 2002, আবার ধরো আমরা বলছি যে 2008 সাল, আবার ধরো বলছি যে 2012 সাল, আবার বলছি 2015 সাল, ঠিক আছে, 15, 2018, 2016 বা 2020। তাহলে এই যে সালগুলো এখানে দেখো, সাধারণত শেষের দুটো শূন্য নেই, মানে শতাব্দী নয়, এগুলো সাধারণত এমনি সালগুলো। তাহলে এইগুলোকে আমরা সাধারণত কি দিয়ে ভাগ করব না, এইগুলোকে সাধারণত 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে যদি কোনো ভাগশেষ না থাকে, অবশিষ্ট না থাকে, যদি পুরোপুরি ভাগ কেটে যায়, তাহলে বুঝবো সেটা লিপ ইয়ার। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই, এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো 2016 সাল, এই সালটাকে লিপ ইয়ার কী করে বুঝবো না, 4 দিয়ে ভাগ করব না, 4 5 20, এখানে নামছে 0, এখানে 0 বসবে, 4 4 16, যাই হোক এখানে ভাগ কেটে গেল। তাহলে দেখো এখানে কোনো অবশিষ্ট থাকলো না, মানে ভাগশেষ কিছু থাকলো না, অর্থাৎ 2016টা হচ্ছে লিপ ইয়ার, আবার যদি বলি যে 2000 সালটাকে লিপ ইয়ার, তাহলে 2000কে আমরা কত দিয়ে ভাগ করব? আমি বলেছি শতাব্দী যদি থাকে, শতাব্দীর যে সালগুলো সেগুলো 400 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে 400 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 400 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5-এ কত হবে না, 405-এ কত হচ্ছে, 405-এ হচ্ছে 2000, ঠিক আছে, 405-এ 2000 কেটে গেল, ভাগশেষ থাকলো না, তাহলে 2000 সালটা হচ্ছে লিপ ইয়ার। তো এইভাবে আমরা লিপ ইয়ারটাকে নির্ণয় করতে পারি। খুব ইন্টারেস্টিং মজার ব্যাপার দেখো, যে লিপ ইয়ার হলে কোন দিনটা বাড়বে, কোন মাসের দিনটা বাড়বে যদি আমরা বলি, তাহলে সেখানে দেখতে পাবো যে লিপ ইয়ার যে বছরটা, সেই বছরের সাধারণত ফেব্রুয়ারি মাস, আমরা জানি যে 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়, সেই 28 দিনে ফেব্রুয়ারি মাসের জায়গায় ওই লিপ ইয়ার বছরটিতে 29 দিন হবে ওই ফেব্রুয়ারি মাসে। যেমন যদি বলো যে 2020, এই 2020 সালের 20 সালটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে 20 সালে ফেব্রুয়ারি মাসে তোমরা ক্যালেন্ডার দেখবে 29 তারিখ আছে, ফেব্রুয়ারির মাস আছে 29 দিন, 28 দিন নয়। তোমরা যদি এর আগের যে সালগুলো 2019, 2018, 2017 এগুলো যদি দেখো, সেখানে দেখতে পাবে যে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে মাস, কিন্তু তোমরা 2020 দেখবে, 2020 যে ফেব্রুয়ারি মাস সেটা হচ্ছে সাধারণত 2020 লিপ ইয়ার হচ্ছে, তাই সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে। তো এই হচ্ছে একটা দিন বেড়ে যাচ্ছে, 66 দিন হচ্ছে, 365 দিনের জায়গায় 66 দিন হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটাই হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ, লিপ ইয়ার বা অধিবর্ষ। তো ধরে রাখা যাক যে কারোর জন্মদিন হয়ে গেল এই 2020 সালের 29শে ফেব্রুয়ারিতে কারোর জন্ম হয়ে গেল। এখন আমরা তো জানি যে প্রতিদিন কয়েক হাজার শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করছে প্রতিনিয়ত। তাহলে ধরো 29শে ফেব্রুয়ারি, 2020 সালে 29শে ফেব্রুয়ারি কয়েক হাজার শিশু পৃথিবীর জন্মগ্রহণ করলো। তাহলে বলো তো তাদের জন্মদিন, হ্যাপি বার্থডে কবে পালন হবে না, তাদের জন্মদিনটা কিন্তু 4 বছর অন্তর অন্তর পালিত হবে, ঠিক আছে, একবারে গ্র্যান্ড, একবারে খুব বড় করে পালিত হবে 4 বছর অন্তর অন্তর। তাদের কিন্তু প্রতি বছর আর হ্যাপি বার্থডে হচ্ছে না, জন্মদিন পালন হচ্ছে না, তার 4 বছর অন্তর অন্তর জন্মদিন পালন হবে। যাই হোক, তো এই হচ্ছে মজার জিনিস। আজকে তাহলে তোমাদের যে অংশগুলো পড়ালাম একটু মনোযোগ দিয়ে শোনো, প্রশ্নগুলো দেখো যে কোন কোন প্রশ্ন আসতে পারে। এখানে প্রথমে হচ্ছে অভিকর্ষজ মহাকর্ষ বল কাকে বলে, অভিকর্ষ বল কাকে বলে, মুক্তিবেগ কি, মুক্তিবেগ কাকে বলে, পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থান সেখানে পড়ালাম আমরা। তারপর হচ্ছে সৌর বছর, চান্দ্র মাস, এটা আমরা বললাম।
তারপরে আমরা বললাম যে লিপ ইয়ার বা অধিবর্ষ, লিপ ইয়ার বা অধিবর্ষ। তাহলে আজকের পড়া এই যে প্রধান যে অংশগুলো আমি বললাম সেই অংশগুলো তোমরা বই থেকে খুঁজে সুন্দর করে পড়বে, একটু করে পড়তে বসবে, এগিয়ে যেতে হবে আমাদের। বাড়ি এমনি এমনি করে তো সময় নষ্ট করলে হবে না, পড়তে হবে। তো পড়বে, বাড়িতে পড়বে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে পোস্ট করবে, পোস্ট করলে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।